আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর বিজেপি ক্ষমতায় এসেছে। তারপরেই তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ তৃণমূলের সঙ্গ ছেড়ে এনসিপিআই নামে একটি অজানা দলে যোগ দিয়েছে। এই দলের জন্ম 2022 সালে পশ্চিমবঙ্গেরই হাওড়ায়। সংসদীয় রাজনীতিতে তাদের যোগদানের ইতিহাস বলতে 2023 এবং 24-এ ত্রিপুরায় কয়েকটি আসন থেকে তারা বিধানসভা ও লোকসভার ভোটে লড়াই করেছিল। লোকটির কোনো এমপি বা এমএলএ নেই। তো এবারে 20 জন এমপি তারা পেয়ে গেছেন। পেয়ে তারা একটি অখ্যাত রাজনৈতিক দল থেকে ভারতের পঞ্চম বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত হয়েছে ভারতীয় রাজনীতিতে। দেখ, সেটা নিয়ে একটা জলঘোলা চলছে বেশ কিছুদিন ধরেই, দীর্ঘদিন ধরেই, যবে থেকে এই ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসের নেতা ও লোকসভা দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে আবেদন করেন। তার অভিযোগ, তৃণমূল ছেড়ে অন্য দলে যাওয়া 20 জন সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে অযোগ্য ঘোষণার আবেদন করা হলেও স্পিকার দীর্ঘদিন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না। এবং এই যে বিষয়টা, দলত্যাগ বিরোধী যে আইন, এই দলত্যাগ বিরোধিতা যাতে না হয় সেটা রোধ করার জন্যই আর 1985 সালে 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে দলত্যাগ বিরোধী আইন যুক্ত করা হয় সংবিধানের 10ম তফসিলে। তো যাই হোক, এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার স্পিকার ওম বিড়লার দপ্তর, লোকসভার মহাসচিবের দপ্তর এবং ওই যে 20 জন এমপি, বিদ্রোহী যে এমপি সাংসদ, তাদেরকে কিন্তু পার্টি করেছেন। সুপ্রিম কোর্ট 20 জুন ওই যে 20 জন এমপি তাদের কাছে জবাব চেয়ে নোটিশ জারি করেছে এবং তিনি স্পিকারকেও কিন্তু এ বিষয়ে, স্পিকারের দপ্তরকেও তিনি নোটিশ জারি করেছেন। যাই হোক, সুপ্রিম কোর্টে স্পিকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা উপস্থিত ছিলেন। তিনি যুক্তি দেন যে স্পিকার যেহেতু একটি সাংবিধানিক পদে রয়েছেন, তাকে সরাসরি নোটিশ না দেওয়াটাই ভালো। তিনি সুপ্রিম কোর্টকে সরাসরি তাকে নোটিশ না দিতে অনুরোধ করেন। সুপ্রিম কোর্ট অবশ্য স্পিকারের দপ্তরকে মামলায় যুক্ত রেখেছে এবং তাকে নোটিশ জারি করেছে। এর পরবর্তী শুনানি 2 সপ্তাহ পরে হওয়ার কথা জানানো হয়েছে। তো কথা হচ্ছে যে স্পিকারকে কেন নোটিশ জারি করা হয়েছে। তো কোন সাংসদের সদস্যপদ থাকবে কিনা, অর্থাৎ সংসদ সদস্যের সদস্যপদ থাকবে কিনা, সেটা ডিপেন্ড করে কিন্তু স্পিকারের সিদ্ধান্তের উপর। স্পিকারকে সাধারণত দেখতে হয় কোনো সাংসদ সত্যি দল ছেড়েছেন কিনা, দলের হুইপ এক্ষেত্রে অমান্য হয়েছে কিনা, কোনো বৈধ 2/3 মার্জার হয়েছে কিনা, অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ আছে কিনা, সংশ্লিষ্ট সাংসদ কি ব্যাখ্যা দিচ্ছেন। তো দলত্যাগ বিরোধী আইন যে সদস্যের উপর, দলত্যাগ বিরোধী আইন সেই সদস্যের উপর কিভাবে প্রযোজ্য হচ্ছে সেটা কিন্তু খতিয়ে দেখা স্পিকারের মূল কাজ। স্পিকার ছাড়া কিন্তু এখানে অন্য কেউ এই দায়িত্বপ্রাপ্ত নয়, অন্য কারোর এই ক্ষমতা নেই। তবে সংবিধানের 10ম তফসিলে স্পিকারের জন্য কিন্তু কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, অর্থাৎ স্পিকারকে এত দিনের মধ্যে এই কাজটা করতে হবে এরকম কোনো বিশেষ সময় কিন্তু নেই। তবে সুপ্রিম কোর্ট বলেছে যে বিশেষ পরিস্থিতি না থাকলে দলত্যাগ সংক্রান্ত আবেদন সাধারণত 3 মাসের মধ্যে নিষ্পত্তি করা উচিত। স্পিকারকে মোটামুটি 3 মাস সময় দেওয়া হয়েছে। তো অযৌক্তিকভাবে মামলা ঝুলিয়ে রাখলে আদালত এক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে। তবে আদালত কিন্তু সাধারণত নিজে সরাসরি কোনো সাংসদকে অযোগ্য ঘোষণা করেন না, এবং স্পিকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিতে পারে। এবারে আমরা সুপ্রিম কোর্টের যে ভূমিকা এই ক্ষেত্রে সেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা আগেই বলেছি সলিসিটর জেনারেল এক্ষেত্রে আপত্তি জানিয়েছেন, তো সুপ্রিম কোর্ট সেটা অগ্রাহ্য করেছে। কোর্টের মতে স্পিকার সাংবিধানিক পদে থাকলেও দলত্যাগ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি এক ধরনের বিচারিক বা আধা বিচারিক ভূমিকা পালন করেন। তার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আদালতের নজরদারির কিন্তু বাইরে নয়। স্পিকার অযথা দেরি করলে, তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ থাকলে বা আইন ভুলভাবে প্রয়োগ করলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া যায়। তবে সুপ্রিম কোর্ট সাধারণত আগে স্পিকারকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয়। আদালত সরাসরি রাজনৈতিক দলের আভ্যন্তরীণ দাবি মেনে সদস্য পদ কিন্তু, অর্থাৎ সাংসদ পদ বাতিল করেন না, স্পিকারকে সেটা করতে হয়। এখন স্পিকারকে যেহেতু এই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে, তো স্পিকার কি ধরনের সিদ্ধান্ত নিতে পারে সেটা আমরা আলোচনা করব। এক্ষেত্রে বেশ কয়েকটি সিদ্ধান্ত স্পিকার নিতে পারে। প্রথম কথা হচ্ছে, স্পিকার এক্ষেত্রে অযোগ্য ঘোষণা করতে পারে। স্পিকার যদি তাদেরকে সরাসরি অযোগ্য ঘোষণা করে তাহলে এক্ষেত্রে কি হবে, 20টা আসন শূন্য হবে
এবং সেখানে বাই ইলেকশন হবে, অর্থাৎ ইলেকশন কমিশন সেখানে উপনির্বাচনের প্রক্রিয়া শুরু করতে পারে। সেখানে ইলেকশন হবে, আবার নতুন কোনো সাংসদ ইলেকশনের প্রক্রিয়া শুরু হবে। যদি স্পিকার অযোগ্য কাউকে ঘোষণা না করে, তাহলে ওই যে সাংসদ বা এমপি তাদের সদস্যপদ বজায় থাকবে। তখন অভিযোগকারী পক্ষ স্পিকারের সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করতে পারে। যদি আদালতে চ্যালেঞ্জ হয় তাহলে কি হবে, সেক্ষেত্রে আদালত দেখবে স্পিকার আইন মেনে প্রমাণ দেখে এবং পক্ষগুলিকে যথাযথ শুনানি দিয়ে সিদ্ধান্ত নিয়েছেন কিনা। তাই হচ্ছে কি না, সুপ্রিম কোর্টের নোটিশের পর মূল সাংবিধানিক সিদ্ধান্তটি কিন্তু এখন স্পিকারকেই দেওয়ার প্রয়োজন আছে। অর্থাৎ স্পিকারই কিন্তু মূল সিদ্ধান্ত দেবেন। অর্থাৎ সুপ্রিম কোর্ট এখানে স্পিকারকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিতে পারে। তো এটা হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়। তো এখন যে বিষয়টা পুরোপুরি স্পিকারের হাতেই যাবে বলে আশা করা যাচ্ছে, কারণ সুপ্রিম কোর্ট যেহেতু এখানে সরাসরি সিদ্ধান্ত নেন না, অর্থাৎ সুপ্রিম কোর্ট যেহেতু কারো সাংসদ পদ সরাসরি বাতিল করেন না, তার জন্য এক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট স্পিকারের হাতেই দায়িত্ব দেবেন এবং স্পিকার কি করবে সেটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ইওর ল স্কুল। ধন্যবাদ।